আমাদের স্কুল জীবনে অ্যাডিশনাল সাবজেক্ট বলে একটা সাবজেক্ট নিতে হতো তখন। আর সেই সাবজেক্টের মধ্যে বাছার মধ্যে অনেকে মৎস্য চাষ বিজ্ঞান বা পিসিকালচার এটাকে অনেকে বেছে নিত। এই অ্যাডিশনাল সাবজেক্ট পড়তে গিয়ে, মৎস্য চাষ পড়তে গিয়ে জেনেছিলাম একটা কবিতা। এই কবিতার সুরে ওই বিজ্ঞানটাকে অনেকটাই বোঝানো যেত। সেটা হচ্ছে, মহুয়া খোলে দুই উপকার, আদিতে বিষ, অন্তে সার। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। ভালো পুকুর, স্বচ্ছ জল, তাতে মাছ বেড়ে ওঠে ভালো, সকলে স্নান করে। তেমনি সেই পুকুরটাকে মেনটেনও করতে হয় ভালোভাবে, যাতে সেখানে নোংরা, প্লাস্টিক, আবর্জনা সেখানে কেউ না ফেলে। আমরা ছোটবেলায় দেখেছি যে ওই পুকুরের জল দিয়ে আমাদের মা কাকিমারা বাড়িতে রান্নাও করতেন। এবং এখনো আমাদের এই পশ্চিমবঙ্গে, এমনকি ভারতবর্ষের বহু জায়গা আছে যে পুকুরকে মেনটেন করা হয় ভালোভাবে, যাতে সেই পুকুরের জল এমনকি খাওয়াও যায়। তাহলে ততটাই পরিচর্যার প্রয়োজন পড়ে। কিন্তু পুঁতিগন্ধময় পুকুর, যেখানে পাঁক ভর্তি, যেখানে কচুরি পানা ভর্তি, পানা ভর্তি, ভিতরে পচা আবর্জনা, কাঠি, পালা যে বলা হয় যাকে, বাঁশ, কঞ্চি ইত্যাদি, সেগুলো ভর্তি হয়ে আছে, সেই পুকুরটা কিন্তু না মাছের পক্ষে উপযোগী হয়, না মানুষের পক্ষে উপযোগী হয়। একটা ঘটনা হচ্ছে, আমরা এটাও পড়েছিলাম যে পুকুরের বাস্তুতন্ত্র বিজ্ঞানে পড়তে হয়। তাহলে একটা পুকুরের বাস্তুতন্ত্রে বহু কিছু থাকে। এই এপিসোডটা সেটা নিয়ে নয় অবশ্যই, কিন্তু এখন এই পুকুরটা নিয়ে এত মাথা ঘামালাম কেন, আর আপনাদের সামনে প্রথমেই এতটা কথা বললাম কেন? তার কারণ হচ্ছে, পরিষ্কার পরিশ্রুত জলের পুকুরে এত কাণ্ড কিছু করতে হয় না। কি কাণ্ড? চুন দিতে হয় না, টানা জাল দিয়ে পরিষ্কার করতে হয় না, বা অনেক ক্ষেত্রে ওই পুকুরের জল পাম্প করে ফেলেও দিতে হয় না। যে পুকুর পরিশ্রুত থাকে সেই পুকুরকে সকলেই ব্যবহার করতে পারে। এখন যে পুকুরটা সব দিক থেকে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে, সেই পুকুরটাতে টানা জাল দেওয়া তো অবশ্যই জরুরি। তাতে করে সমস্ত ধরনের ওই পোকা মাকড়, আবর্জনা, এগুলো যেমন উঠে আসে, পুরনো মাছ উঠে আসে, এবং সেই পুকুরের জল সমস্ত পরিষ্কার করে নেওয়ার পরে, কচুরি পানা সহ অন্যান্য সবকিছু পরিষ্কার করে নেওয়ার পরে কি করতে হয় আমাদের? আমরা গ্রামের ছেলেপিলে আমরা কি দেখেছি, তারপরে একটা দিন গ্যাপ দিয়ে তাতে চুন দেওয়া হয়। অনেক ক্ষেত্রে কলা গাছ কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, যাতে পুকুরের জলটা পরিশ্রুত হয়, সুন্দর হয়। আর ঠিক এখান থেকেই আসছে আমাদের এই মুহূর্তে সারা ভারতবর্ষ আর পশ্চিমবঙ্গের মাটিতে ঠিক কি চলছে। আর আমার মতো এরকম সামান্য ক্ষুদ্র একটি মানুষ, তার ঠিক কি মনে হচ্ছে এই চারপাশে প্রতি মুহূর্তে ঘুরে বেড়িয়ে, রাস্তাঘাটে, সমস্ত জায়গায় তাদের মানুষের মন কি বলছে। কারণ মানুষের ভাষা তো সবার মনের কথাই বলে। শুধু দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটিকে একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন রাখুন, অল করে দিন, আর আপনাদের মতামত জানান। আপনাদের মতামতটা আমাদের সম্পদ। আচ্ছা ঠিক আছে, হবে, দেখা যাক কি হয়। এ সমস্ত দিন কিন্তু নয়। তার কারণ, সারা ভারতবর্ষের গত 2-3 মাসের যদি স্ট্যাটিস্টিক্স নেওয়া যায়, বা ঘটনাবলীকে
খুব খোলা চোখে, একদম যাকে বলে গোদা বাংলায় যেটুকু বুঝলাম এরকম ভাবেও যদি ভাবা হয়, তাহলে বহু কিছু ঘটনা ঘটে গেল মাত্র 3 মাসটাকেই যদি ধরি। এক তো পশ্চিমবঙ্গের রেজিম চেঞ্জ হলো, এই 3 মাস পরে পশ্চিমবঙ্গ সরকার 100 দিন পূরণ করলো, আর ঠিক তার সাথে পাল্লা দিয়ে দিল্লির রাজনীতি উত্তাল হয়ে উঠল। এমনকি সেখানে যে পরিমাণ অরাজকতা আন্দোলনের নামে আমরা দেখলাম, সেই নিয়ে একের পর এক এপিসোডে তার ভিতরকার চক্রান্তগুলোকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। কিন্তু মুশকিল হচ্ছে এই যে এই সমস্ত ঘটনাগুলোর পর অনেক ক্ষেত্রে দেখা যায় যে সরকার খুব প্রচন্ড কঠোর হাতে অন্যায়, বেআইনি জিনিস এইগুলোকে দমন করবার চেষ্টা করে, আর ঠিক কিছুদিন পরে আবার সবকিছু যেন ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা ঠান্ডা কুলকুল। আর এই ঠান্ডা ঠান্ডা কুলকুল অবস্থাটাই কিন্তু হচ্ছে অপরাধীদের বিচরণ ক্ষেত্র বা বেড়ে ওঠার ঠিক আদর্শ সময়। ওই আপনাদেরকে বলেছিলাম এটা তো বর্ষাকাল, ওই জন্য পুকুর দিয়ে শুরু করলাম। আর একটা উদাহরণ তো আমি বারবারই দিই, সেটা হচ্ছে বাগান। ভালো সুন্দর সে আপনি ধান চাষ করুন, পাট চাষ করুন, ইত্যাদি করুন, অথবা বাগানে ফুল গাছি করুন, আগাছা যদি বাগানে বেড়ে উঠতে থাকে, তাহলে কোনো গাছকে কিন্তু, সেই ধরনের গাছকে কিন্তু ভালোভাবে পরিচর্যা করা যায় না। আর আগাছা ওই ওপর দা কাস্তে এই সমস্ত দিয়ে পরিষ্কার করলে হয় না, যেই জল পড়ে সঙ্গে সঙ্গে সেগুলো আবার মাথাচাড়া দিয়ে ওঠে। শুধু দর্শকবৃন্দ, আমরা অনেক ঘটনা দেখতে পাই যেখানে বারবার এই প্রশ্নটা উঠে আসে যে একজন সাধারণ মানুষের সঙ্গে এই ধরনের অভিযোগ যদি তাদের বিরুদ্ধে থাকে, তাহলে দেশের আইন ব্যবস্থা এবং দেশের অন্যান্য যে সমস্ত পরিকাঠামো আছে সেগুলোতে সেই সাধারণ মানুষ, তার পরিণতি কি হয়। আর যদি অর্থবান মানুষ হয়, প্রভাবশালী রাজনীতিবিদ হয়, তাদের অবস্থা ঠিক কি হয়। অসংখ্য অসংখ্য অভিযোগ, সেই সমস্তগুলো আদালতে যায়। আর এখন তো আমরা আগে এটা অতটা জানতাম না, এই গত 5-6 বছর বেশি একটা শব্দবন্ধ আমরা শিখেছি, সেটার নাম হচ্ছে, শুনে শুনে শিখেছি, দেখে দেখে শিখেছি, সেটার নাম হচ্ছে রক্ষা কবচ। যে কোনো কিছুই, একটা কিছু তদন্ত হোক বা যা কিছু একটা খুব ভয়ঙ্কর অপরাধে কোনো পুলিশ কোনো একটা ব্যবস্থা নিতে যাক বা কিছু হোক, সেক্ষেত্রে দেখা যায় যে সেই প্রভাবশালী ব্যক্তি এই আদালত সেই আদালত, অমুক জায়গায় তমুক জায়গায় গিয়ে বড় বড় সমস্ত অ্যাডভোকেটদের দাঁড় করিয়ে শেষ পর্যন্ত গিয়ে একটা শব্দবন্ধ খবরের কাগজ বলুন, টিভিতে বলুন, মিডিয়াতে বলুন, সব জায়গায় উঠে আসে, এত বড় করে লেখা থাকে, অমুক ব্যক্তি রক্ষা কবচ পেয়ে গেলেন, তাকে এই দিন পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না, কোয়ার্সিভ কোনো অ্যাকশন নেওয়া যাবে না তার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে। এবং তৎপরবর্তীতে আবার ইদানিং আবার এও দেখছি সেই রক্ষা কবচের আবার মেয়াদ বৃদ্ধি ঘটে। দেখুন, আমরা তো এগুলো বুঝি না, আমরা আইন ব্যবস্থার উপর অত্যন্ত শ্রদ্ধাশীল, আমরা রাষ্ট্রবাদী মানুষ, দেশের যে সমস্ত গণতান্ত্রিক পরিকাঠামো, সংবিধান, সেগুলোর ওপর অত্যন্ত বিশ্বাস রাখতে চাই। কিন্তু জনমানসে উঠে আসা ধারণা, সেটা যদি আইন ব্যবস্থার ক্ষেত্রে উঠে আসে, সেটা তাদের সামনে তুলে ধরাটাও আমাদের কর্তব্য। তার কারণ আইন ব্যবস্থা যেমন গণতন্ত্রের একটি স্তম্ভ, তেমনি সংবাদ মাধ্যমও গণতন্ত্রের আর একটি স্তম্ভ। লেজিসলেশন সেটাও একটা গণতন্ত্রের স্তম্ভ। আজকে আমাদেরকে ভাবতে হবে যে এই যে পরপর দুদিন দুটি হোটেলে, একটা তারাপীঠে, একটা খোদ কলকাতায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটল, দুটোই কিন্তু হোটেল। আর সেই অগ্নিকাণ্ডে অনেক মানুষের মর্মান্তিক জীবনহানি হলো। বদ্ধ হয়ে আগুনে মারা যাওয়া,
সে ভয়ঙ্কর কষ্টকর একটা ব্যাপার, বর্ণনাতীত। পিছনটায় যদি তাকানো হয় তাহলে দেখা যাবে ওই নোংরা পুকুরটাকে, ওই নোংরা পুকুরটাতে যদি কেউ স্নান করতে নামে তাহলে তার গায়ে ওই স্কিন ডিজিজ হওয়াটাই স্বাভাবিক। ওই নোংরা পুকুরটাতে যদি কেউ নামে তার পায়ে পচা শামুকে পা কেটে যাওয়াটাই স্বাভাবিক। পচা বাঁশ গায়ে সাঁতার কাটতে গেলে পচা বাঁশের ওই টুকরো টাকরা যেগুলোকে পালা বলা হয় সেগুলো গায়ে ফুটে যাবে। ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড ঘটতে পারে। 100 দিন পার করে চলে আসা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষ নেতৃত্ব যা ভারতবর্ষে নজির সৃষ্টি করছে, তার ক্ষুরোধার দক্ষ পদক্ষেপ এই এত কিছুর মধ্যে দিয়ে। কিন্তু এই সমস্ত কিছুই কিন্তু আমি কিন্তু এর আগেও একটা এপিসোডে বলেছিলাম, 4 মের পরে অনেকবার বলেছি যে এই পুকুরটা যদি নোংরা থাকে, ঘরটা যদি নোংরা থাকে, তাহলে সেই ঘরে যেমন বাস করা যায় না, তেমনি পুকুরটা যদি নোংরা থাকে তাহলে সেখানে যতই খোলের চার দেওয়া হোক আর যতই ছোট ছোট মাছের চারা দেওয়া হোক, সেই মাছ কি হয়, যাকে গ্রাম বাংলার ভাষায় বলা হয় মাছের চারা ছাড়লে কেটে যায়, মানে সেগুলো বাঁচে না। ওই পুঁতিগন্ধময় পুকুরে বিভিন্ন রকমের গ্যাস তৈরি হয়, তার মধ্যে যদি ভুল করি মার্জনা করবেন, যেটুকু আমার সামান্য জ্ঞান, মিথেন গ্যাসও নাকি তৈরি হয় তার মধ্যে। তাহলে সমাজটা যখন এইরকম একটা অবস্থা, তখন একমাত্র জায়গা হচ্ছে টানা জাল দেওয়া আর তারপরে চুন দিয়ে আগে জলটা পরিষ্কার করা। আজকে এই যে ইকোসিস্টেম, তার মানে কি বাস্তুতন্ত্র, ওই পুকুরের বাস্তুতন্ত্র যদি ওরকমটাই থেকে যায়, তাহলে এখন ইদানিং বিজেপির রাজ্য নেতৃত্ব, বহু বড় বড় নেতৃত্ব, তারা অনেক কঠোর কঠোর কথা বলছেন এবং কিছু কিছু পদক্ষেপও নিচ্ছেন। এটাই হচ্ছে তফাৎ। আর এই বিশ্বাসেই কিন্তু মানুষ বিজেপিকে ভোট দিয়েছে যে হ্যাঁ, প্রতিকারটা এই দল করতে জানে এবং পারে। কিন্তু এখনই যেটা প্রয়োজন, ওই বাস্তুতন্ত্র যদি ওইভাবেই থেকে যায়, তাহলে সেখানে ওই বাস্তুতন্ত্রের যে কীট পতঙ্গ, সেখানে তারাই বৃদ্ধি পেতে থাকবে, আরো আরো বৃদ্ধি পেতে থাকবে, কোনো এক্সপেরিমেন্ট কিন্তু কাজে দেবে না। আর এই পাশাপাশি যেটা ঘটছে বা ঘটে, এই মাননীয় মুখ্যমন্ত্রী সহ এই রাজ্য সরকার তাদের যে ভালো ভালো কাজগুলো, এই যে শিল্পের যে শিল্প স্থাপন, সমাজের পুলিশি সিস্টেমকে সুন্দরভাবে সাজানো, সমাজের পরিশ্রুতিকরণের জন্য অনেক অনেক পদক্ষেপ, অ্যান্টি করাপশনের ক্ষেত্রে তার হেল্পলাইন চালু করা, কন্ট্রোল রুম তৈরি করা, সেই জায়গাগুলো কিন্তু চাপা পড়ে থাকছে। তার থেকে বেশি প্রচারে এসে যায় যেটা মানুষের মনের একটা মানে চিরাচরিত ইন্টেনশন, কোন দিকটা খারাপ ঘটনা ঘটছে। সত্যজিৎ রায় থেকে শুরু করে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখায় বারবারই পাওয়া যায় যে মানুষ ক্রাইমের ঘটনা, খারাপ ধরনের ঘটনা, এগুলো পড়তে দেখতে বেশি আগ্রহ প্রকাশ করে। ফলত দেশের যে উন্নয়নমূলক কাজগুলো, সেগুলো কিন্তু ঢাকা পড়ে যায়। খুব জরুরি জরুরি দরকার যেটা আমি মানে কয়েকটা বক্তৃতাতেও বলেছি, আপনাদের এই এপিসোডেও তুলে ধরি, যে সমাজে আমাদের এই সমাজটা একটা দৃষ্টান্ত তৈরি হোক, মহিলাদের একদম শিশু কন্যা থেকে এমনকি বয়স্ক মহিলাদের পর্যন্ত সেলফ ডিফেন্স প্রত্যেকটি পাড়ায় পাড়ায় তৈরি হোক। মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই যে তিনি এই যে অন্নপূর্ণা বাহিনী তৈরি করতে বলেছেন পাড়ায় পাড়ায়, অসংখ্য কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তিনি পারেন এই ধরনের কথা বলতে, এই ধরনের রাস্তা দেখাতে। অতীতে তিনি
অনেক দৃষ্টান্তমূলক রাস্তা আমাদেরকে দেখিয়েছেন। তাই আশা, মানুষ আগে চাইছে পুকুরটা পরিষ্কার হোক। জলের তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে মানুষের, খাবার খাবে কি করে? আগে পুকুরের জলটা তো দরকার, সুন্দর স্বচ্ছ। সেই জায়গায় এই সরকারের, এমনকি কেন্দ্রীয় সরকারের এবার যে ভূমিকা দেখা যাচ্ছে, গতকালকের এপিসোডে বলেছি আপনাদেরকে যে প্রচন্ড ভয়ঙ্কর ছড়িয়ে থাকা দেশ বিরোধী যে জাল নেটওয়ার্ক, তার মূলে আঘাত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, এবং সেটার কার্যকারিতা আমাদের রাজ্যেও কিছুটা কিছুটা দেখা যাচ্ছে। এই যে বিজেপির রাজ্য নেতৃত্ব বিভিন্ন রকম কাটমানি, তোলাবাজি, এই সমস্ত বিরুদ্ধে যে কথা বলছেন, ওই কথা বলে বার করে দেব, এই করে দেব, মানুষ না এখন ওইগুলোকে খুব একটা পাত্তা দেয় না। মাফ করবেন, ঠিক আছে তুই জবে করবি করবি, তার মাঝখানে যদি কয়েক কোটি কামিয়ে নেওয়া যায় লোককে ভয় দেখিয়ে, লুট করে, আর অন্য মানুষ, সাধারণ মানুষ, যে মানুষ পরিবর্তন নিয়ে এসেছে সেই মানুষ, তারা ভাবছে যা বাবা এ তো সেম, ব্যবস্থাটা কবে হবে? আর শুধু দর্শকবৃন্দ, আপনাদের মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে সরকারের কাছে আবার অনুরোধ জানাচ্ছি যে হেল্পলাইন নাম্বারগুলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন রকম এই কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট, এই সমস্ত বিরুদ্ধে খবর দেওয়ার জন্য ঘোষণা করেছেন, সেগুলো নিয়ে সরকার আরো ব্যাপক প্রচার চালাক। প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে, প্রত্যেকের ফোনের মধ্যে SMS পাঠানো হোক, এই হচ্ছে নাম্বার, এখানে আপনি অভিযোগ জানাতে পারবেন এবং আপনার নাম পরিচয় গোপন থাকবে। মানুষ কিন্তু ওই একটা ভয়তে এই জিনিসটা জানাতে পারে না। কোর্ট তো অনেক কিছু রায় দেয়, মানুষের রায় দেওয়ার উপায় কিন্তু একমাত্র এই একদিন ইভিএম মেশিন বা ভোটের বাক্স, যেটা মানুষ করে দেখিয়েছে। কিন্তু আজকে সরকারকে এইটুকু ভাবার জন্য অনুরোধ করব যে যথেষ্ট নয় এটা যে আমি উন্নয়নমূলক কাজ যেগুলো করছি সেগুলোর প্রচার পরিসর, সেই পরিসরটা কোথায় তৈরি হচ্ছে? যেখানে যদি আমার পুকুরের জলটা নোংরা থাকে সেখানে মাছের চারা ফেললে সেই মাছ কিন্তু বাঁচবে না, সেই মাছকে ওই পোকামাকড় আর বিষাক্ত পুকুরে সেই মাছ জীবিত থাকতে পারে না। তেমনি আগাছা সুন্দর গাছকে, ফুল গাছকে বেড়ে উঠতে দেবে না। আশু কর্তব্য আগে এই সমস্ত জিনিসটার প্রতিকার হোক, এবং তার জন্য এখনো পর্যন্ত যারা 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 এই সমস্ত কাজে লিপ্ত থাকছেন তাদেরকে অবিলম্বে চিহ্নিত করা, আর এই চিহ্নিত করতে গেলে যে সমস্যাটা থেকে যায় সেটাও খুব ইম্পর্টেন্ট। একজন বলল আচ্ছা ওর ব্যাপারটা একটু ছেড়ে দে, তার পাশের জন বলল ও ওটা তো ভাই আমার একটু চেনাশোনা লোক, ওরটা একটু ছেড়ে দে, এই তুমি যেন আর ওরকম করো না। তারপরের জন আচ্ছা ও তো অমুকের সঙ্গে পরিচিত, ওই দাদা বা ওই নেতা, ওনার কাছের লোক, ওরটা ওই ব্যাপারটা একটু আলাদা। এই যদি হয় তাহলে হয়ে যাবে খ্যাপলা জাল। পুকুর পরিষ্কার করতে গেলে কিন্তু খ্যাপলা জাল দিয়ে হবে না, টানা জাল লাগবে, তারপরে চুনটাও দিতে হবে। আজকে আমার কথাগুলো হয়তো তিক্ত লাগতে পারে, অনেকেই ভাবতে পারে যে এ আবার এরকম উল্টো উল্টো কথা বলছে কেন। শুধু দর্শক ভেবে দেখবেন, রাজ্য সরকারকেও বলছি একটু ভেবে দেখবেন, যে কথাগুলো উল্টো উল্টো কথা না। একটি রাজ্য সরকার, একটি শাসক, মানে ক্ষমতায় আসা শাসক দল যদি এই ভূমিকাটা একদম প্রথম থেকে রাখে তাহলে তার জনপ্রিয়তা বাড়ে বই, কোনোদিন কমে না। আর অ্যান্টি ইনকামবেন্সি সে তো সামনে ছুঁতেই পারে না তাকে, তার কারণ মানুষ ঠিক এই জায়গাটাই চায়। খেয়াল করে দেখুন মেলে কিনা আমার কথাটা।
মানুষ কিন্তু ঠিক এটা চায় বলেই ওই দলটাকে পাল্টে এই দলটাকে নিয়ে এসেছে। এটাই মানুষের মনের চাহিদা, মনের কথা। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। সুধী দর্শকবৃন্দ, আপনাদের আরেকবার অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামীতে আরো ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন এবং এপিসোড নিয়ে আসছি আপনাদের সাথে। আপনারা একটু নোটিফিকেশন অন রাখবেন, আর আপনাদের মতামতটা খুব জরুরি, সেটা লিখে একটু শেয়ার করবেন যাতে আরো অনেকে দেখতে পায়, অনেক দূর পর্যন্ত সেটা ছড়িয়ে পড়ে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার।